সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা গেল দিনে উল্লেখযোগ্য জিনিস সমকালীন নানা বিষয় নিয়ে পর্যালোচনা করে থেকে সেই পর্যালোচনা অংশ আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি, এবং অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। আমরা আলোচনা করব, তবে আলোচনা যাবার আগে আমরা একটু নিউজ রুম থেকে গেল দিনের সংবাদগুলো জেনে নেই। নিউজ রুম থেকে গেল দিনের সংবাদগুলো জানাতে বার্তাকক্ষ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন মামুন আবদুল্লাহ। মামুন আবদুল্লাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি রিশান। আমাকে একটু গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো যদি জানান। রিশান, আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তারই জেরে নতুন করে চাপাই সীমান্তে বাংলাদেশ ভারত উত্তেজনা আজকে বেশ তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে। অন্তর্বর্তী সরকারকে নাজুক করার অপচেষ্টা, এমনটি জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এরপর আছে এবার ঋণখেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি, এমনটি জানিয়েছেন মির্জা ফখরুল। ফ্যাসিস্টদের সংসদে যেতে না দেওয়ার আহ্বান বদিউল আলম মজুমদারের। ব্যক্তি বন্দনা নয়, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তরুণ প্রজন্মের কাছে স্পষ্ট হবে, এমনটি বলেছেন তারেক রহমান। আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে জন্মদিন। সরকার অবিবেচকভাবে কর বাড়াচ্ছে, এমনটি বলেছেন সিপিডির ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। টিসিবির 1 কোটি কার্ডধারী 37 লাখই ভুয়া, এমনটি বলেছেন বাণিজ্য উপদেষ্টা। এরপরে আমার কাছে আছে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এখনও না হওয়ায় ক্ষোভ ছাত্রদলের। দুর্নীতি চাঁদাবাজি বন্ধ না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে, এমনটি বলেছেন জামাতের আমির। তো রিশান, এই ছিল আমার কাছে আজকের দিনের সবশেষ সংবাদগুলো। মামুন আবদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমি বলছি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে শুরু করতে চাই, যেটি আসলে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আলোচনা। সবাই বলেছেন যে ব্যক্তি বন্দনা নয়, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তরুণ প্রজন্মের কাছে স্পষ্ট হবে, এবং একই সঙ্গে তিনি বলেছেন ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে, যেটি আসলে দীর্ঘ 15 বছর ছিল না মত এবং ভোটের যে স্বাধীনতা, সেই জায়গাটা এখন আমরা কোন অবস্থানে আছি এবং আগামীতে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো কি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। এই দিনে আমাদের নেতা আমাদের মাঝে পৃথিবীতে এসেছিলেন। উনি না আসলে বাংলাদেশের এই যে একটা বাংলাদেশ 56,000 বর্গ মাইল, এই জিনিসটাই আমরা পেতাম না ওনার স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে। আপনারা জানেন যে উনি প্রথমে উই রিভল্ট বলেছিলেন, তারপরে বলেছিলেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। যখন উনি বুঝেছিলেন যে উনি একজন অখ্যাত মেজর, তো ওনার নাম দিয়ে করলে পাকিস্তানে কিছুদিন পর পর কু হয়, হয়তো এটা কেউ কু হিসেবে পশ্চিম পাকিস্তান চিহ্নিত করবে, সেই জন্য উনি অন বিহাফ অফ বলেছিলেন। যার নিয়ে বলেছিলেন উনি কিন্তু নিজে ইচ্ছাকৃতভাবেই অ্যারেস্ট হয়েছিলেন, এবং এই 9 মাস কী হয়েছিল উনি কিছুই জানতেন না, এবং ওনার বিভিন্ন লেখা থেকে আমরা এটাই জানতে পেরেছি। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। ব্যারাক থেকে চাইলেই উনি কিন্তু বাংলাদেশের, উনি সম্মুখ সমরে অংশ নেওয়া একজন মানুষ, শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই। উনি ব্যারাকে ফিরে না গেলে কিছুই হতো না, কারণ অনেক দিন আপনারা জানেন দেশে কোনো সরকার ছিল না। একটা মেহেরপুরে একটা সরকার বানানো, সরকারের নাম দিয়ে দেশ চলছিল, সেইখানে উনি আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। তারপরে ইতিহাসের প্রেক্ষাপটে পালাবদলে ওনাকে আসতে হয়েছে, উনি আসেন নাই নিজে থেকে। এই যে সিপাহী বিপ্লবের মাধ্যমে ওনাকে 7ই নভেম্বরে আপনার 75-এ ওনাকে আনা হয়েছে, সেই জন্য, এবং উনি এসেছিলেন বলে অনেক যুগান্তকারী অনেক কিছু বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশের 74-এ যে দুর্ভিক্ষ ছিল, সেই দুর্ভিক্ষে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, আপনারা আমরা জানি। সেইখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে উনি এই বাংলাদেশের মানুষদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে আপনার বিদেশে খাদ্য রপ্তানি পর্যন্ত করেছিলেন। উনি নারীর অধিকারকে, নারীকে শিক্ষায়
সামনের দিকে এনেছিলেন বলেই কিন্তু আজকে আমরা এইখানে আসতে পেরেছি। আজকের লেখাপড়ায় নারীর পাশাপাশি পুরুষের পাশাপাশি নারীরা কিন্তু অর্ধেকের চেয়েও বেশি, কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে, কোথাও কোথাও অর্ধেকের খুব কমই আছে। সেই জায়গায় আমি আজকের এই দিনে তাকে স্যালুট করি যে উনি ছিলেন বলেই নারী এবং শিশু যে মন্ত্রণালয় গঠিত হয়েছিল, যুবক এবং তরুণদের মন্ত্রণালয় গঠিত হয়েছিল, খাল খনন কর্মসূচি, যুগান্তকারী অনেকগুলো জিনিস উনি এই বাংলাদেশে রেখে গিয়েছিলেন। শুধু তাই না, কূটনৈতিকভাবে সমস্ত পৃথিবীর সমস্ত দেশগুলোর সাথে ওনার সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। এই যে একটা বিশেষ দেশ, বিশেষ কোনো দলকে শুধুমাত্র টেক কেয়ার করবে এমন কোনো কাজ উনি করেনি। উনি করেছিলেন যা সব কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের আপামর জনগণের জন্য। যে অন্য মত, অন্য পথ এইসব উনি কখনোই চিন্তা করেন নাই বলেই ওনার জীবদ্দশায় কিন্তু ওনার বাড়ি বগুড়ার কিন্তু ওরকম কোনো ডেভেলপ হয় না। যতটা উনি বলেছিলেন ছোট্ট একটা বাংলাদেশ, সমস্ত বাংলাদেশই আমার বাড়ি। এই মানুষটা আজকে আমাদের জন্মদিনে আমি শুভেচ্ছা জানাই অন্তঃস্থল থেকে। আপনি যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশের এই অবস্থায়, এই 5ই আগস্টের পরে যে অবস্থাটা আমাদের মধ্যে, সে অবস্থায় আমরা কিন্তু মনে করেছিলাম যে আমাদের জন্য ভালো কিছু আসবে। হতে পারে সমস্ত বিশ্বে যিনি পরিচিত একটা নাম, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিলেন, আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম যে সারা বিশ্বের সঙ্গে তার সম্পর্ক, বাংলাদেশকে পতিত সরকার খোকসা করে চলে গেছে, হয়তো উনি আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন বা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এবং ওটাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ কিন্তু আপনার যারা প্রবাসী ভাইরা, যারা অনেক দিন টাকা পয়সা দেশে পাঠাতো না, পাঠালেও প্রপার ওয়েতে পাঠাতো না, বিগত সরকারের উপর রাগ থেকে, ক্ষোভ থেকে, অভিমান থেকে, জেদ থেকে পাঠাতো না, তারা কিন্তু 2 হাতে টাকা পয়সা যা ইনকাম করেছে সব পাঠিয়েছে। এবং রেমিটেন্সের মাত্রাটা কিন্তু 5 মাস 6 মাসে অনেক উপরে, যতটা উপরে উঠেছে, আমরা কিন্তু ততটা উপরে আমাদের বাংলাদেশের যে সেক্টরগুলোকে আমরা মানে মনে করতাম যে করার দিকে ছিলাম যে আমরা এই লক্ষ্যগুলোতে এগোতে পারবো, আমরা কিন্তু সেইভাবে এগোতে পারি নাই। আমরা কিন্তু প্রথমেই খাদ্যদ্রব্য আসে, চরমভাবে আমরা এখানে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছে। সব কিছুর দাম আরও অনেক গুণ বেড়েছে। চালের দামই আপনার প্রথমেই দেখা গেল 10 টাকা কেজিতে বেড়েছে, তারপর আবার 6-7 টাকা বেড়েছে। এই যে এরকম করে বাড়ানোর মধ্যে এই সরকারের আমরা কোনো সফলতা দাম বাড়ার একটা বড় কারণ হচ্ছে চাঁদাবাজি, যেটি 2-3 বার হাত বদল হয়, নানান পর্যায়ে চাঁদাবাজি হয়। সেই চাঁদাবাজিতে এখন, আগে আওয়ামী লীগ সরকার ছিল, তাদের উপরে কিছুটা দায় ছিল। এখন তাহলে কারা চাঁদাবাজি করছে এবং সেই দায়টি আসলে কার উপর বর্তায়? আপনার চাঁদাবাজির কথা আমি অস্বীকার করব না, চাঁদাবাজি যে কিছু হচ্ছে না আমি তাও অস্বীকার করব না। আপনি জানেন যে বিএনপি, আমি বলছি বিএনপি চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, উনি কিন্তু আমাদের দল, বড় দল, সেখানে যদি 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে সেটা কিন্তু সাথে সাথে জানার সাথে সাথে অ্যাকশানে গিয়ে যাচ্ছে এবং সেটা অ্যাকশন নিচ্ছে। তা পদ স্থগিত করা, বহিষ্কার করা, চিরস্থায়ী বহিষ্কার করা, প্রাথমিক সদস্য পদ থেকে সরিয়ে ফেলা, এগুলো সব করেছে। কিন্তু আমি যেটা বলছি যে যদি কেউ করে থাকে সেটার দায়টা কিন্তু সরকার এই দায় থেকে নিজেকে মুক্ত করতে পারে না। আমি যে কথাগুলো বলছিলাম যে সরকার আইন শৃঙ্খলা, যেমন আইনের অনুশাসন, এই জায়গায় সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইনের অনুশাসন যদি বলবৎ থাকতো, আপনার জন্য, আমার জন্য, ওনার জন্য যদি সেম আইন থাকতো, তাহলে কিন্তু যে বা যারা চাঁদাবাজি করছে তাদেরকে কেন ধরছে না সরকার, তাদের জন্য সরকার কেন কিছুই করছে না? এবং এটাই কি তাই না যে সরকার চাচ্ছে যে কিছু কারো সুনামকে অক্ষুণ্ণ না রেখে সুনামকে ধ্বংস করার জন্য? একটা দেশে খারাপ করার লোকের অভাব নাই, ভালো করার লোকের কিন্তু ভীষণ অভাব। সেই ভালো করার জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বটা দেওয়া হয়েছিল, যে বা যারাই জনগণের নাম বলে দায়িত্ব দিয়েছিল জনগণ কিছু বলে নাই। তো কিছু না বলার জন্য তারা তাদের আখের গুছাবে, তারা দেশের আখের গুছাবে না, এটা তো হতে পারে না। আমি তাদের আখেরের কথা এই জন্য বললাম, তারা নিজেরা কোথাও অন্যায় যে করে আর অন্যায় যে সহায়, উভয় কিন্তু সমান পাপী। সেই জায়গায় তাদের আপনার জন্য তাদের প্রতিষ্ঠানে কর মওকুফ করবেন,
তাদের মামলা সব প্রত্যাহার হয়ে যাবে, অন্যদেরটা থাকবে। বিএনপির তো অনেক মামলা প্রত্যাহার তারা করেছে, বিএনপির বিরুদ্ধে। এটা ক্রনোলজিক্যালি আর একচেটিয়া দুটার মধ্যে পার্থক্য আছে। ক্রনোলজিক্যালি আপনার এক একটা ডেট পড়ছে, ডেটের মধ্যে যেটা হচ্ছে আস্তে আস্তে একদিনেই তো হতে পারতো, কারণ আপনাকে আমাকে তাকে যদি ফ্যাসিস্ট মামলা করে থাকে, আপনার মামলা ফ্যাসিস্ট করেছে যদি প্রত্যাহার হয়ে থাকে, হোয়াই নট আমার মামলা? আমার জন্য কেন 6 মাসে অর্ধেকও শেষ হবে না? আরো আমার জন্য কেন অপেক্ষা করতে হবে? আপনার জন্য যদি আপনি সরাসরি সবকিছু ফেলে চলে আসতে পারেন, আমি কেন পারবো না? আমার জন্য দুই রকম আইন হবে কেন? একটু কাছে যেতে চাই রেজাউল করিম, আপনার কাছে কি মনে হয়, ভালো কিছু আসেনি নতুন সরকারের সময়? আরেকটি বিষয় হলো যে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র করেছেন 72 থেকে 75-এর যে বাকশাল, সেখান থেকে বেরিয়ে একজন সামরিক শাসক দল গঠন করেছেন এবং পরবর্তীতে তিনি মত প্রকাশের স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। এটি আসলে এক ধরনের বিরলই বলা যায়। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি কথা দিয়ে আপনি আমাকে শুরু করতে বলেছেন। অ্যাকচুয়ালি সত্যি কথা কি যে আজকে জিয়াউর রহমানের জন্মদিন, আমাদের বাংলাদেশের ভাগ্যাকাশে ওনার মতো একজন মানুষ উদয় হয়েছিলেন, বাট দুঃখজনক হলে সত্য আমরা সেটা মূল্যায়ন করতে পারিনি। আমাদের বাংলাদেশের যে নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন কিন্তু তিনিই দেখেছিলেন। আজকে সেই স্বপ্নের বাংলাদেশ আসলে শেখ হাসিনার আমলে আমরা যেমন বলতো না যে বঙ্গবন্ধুর স্বপ্ন, শেখ মুজিবের স্বপ্ন, এই স্বপ্ন করতে করতে অ্যাকচুয়াল স্বপ্নটা তারা ভুলে গিয়েছিল। আসলে তা ছিল শুধু শেখ মুজিবের চাটুকারিতা বা ওই আওয়ামী লীগ গভর্নমেন্টের একটা চাটুকারিতা ছাড়া কিছুই ছিল না। কিন্তু প্রকৃত স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান, যেই স্বপ্নের উনি শেষ করে যেতে পারেননি, বাস্তবায়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন। তবে তার সুযোগ্য পুত্র তারেক রহমান, তার নেতৃত্বে সেই স্বপ্নের বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব, সেটি আশা করি। তবে আজ এই স্বপ্নের বাংলাদেশের নেতৃত্বে তারেক রহমান মানে যে ভূমিকা রাখছেন এবং তার যে এই মুহূর্তে কিছু মানে সাহসী পদক্ষেপ, সেগুলো আমি একটা জায়গার সাথে তুলনা করব যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন আপনার উই রিভোল্ট শব্দের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে যিনি একটা অন্যরকম একটা ভাইব তৈরি করেছিলেন, যেই উই রিভোল্ট শব্দটা বলার সাথে সাথে বাংলাদেশে যেমন সকল মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি তার ওই একই ধ্বনিতে আপনার ধ্বনির সাথে সামঞ্জস্য রেখে তারেক রহমান যখন টেক ব্যাক বাংলাদেশ বলল, ওই জায়গার মধ্যে আমরা সেই টেক ব্যাক বাংলাদেশের মধ্যে আমরা একটা আপনার সাদৃশ্য পাই। যেমন উই রিভোল্টের মধ্যে একটা কি ছিল যে তার মাধ্যমে আমরা পাকিস্তান মুক্ত হয়েছি, আর টেক ব্যাক বাংলাদেশের মাধ্যমে আমরা স্বৈরাচার হাসিনা মুক্ত হয়েছি। সো এখানে আমি অন্যরকম একটা সাদৃশ্য পাই। আরেকটা বিষয় হচ্ছে কি যে আমরা মানে তারেক রহমানের ইফেক্টিভ অ্যান্ড ইফিশিয়েন্ট কন্ট্রিবিউশন বলার পূর্বে আমি জিয়াউর রহমানকে নিয়ে দুটো কথা বলব। যে কথা আপনি বলেছেন যে জিয়াউর রহমানের অবদান সম্পর্কে বাংলাদেশের মানুষ সত্যি কথা তারা হয় ভুলে গিয়েছে বা জেনেও না জানার ভান্ডারে, অথবা অকৃতজ্ঞতা বা আমাদের দেশের জাতিগত কিছু বৈশিষ্ট্য আছে যে আমরা যোগ্য নেতার যোগ্য নেতৃত্বকে আমরা সম্মান করি না। যদি তাই না হতো তাহলে জিয়াউর রহমানের মতো একজন প্রেসিডেন্ট তার সহধর্মিনীকে যেভাবে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয় এবং বাংলাদেশের সেই জেনারেলরা যখন চেয়ে চেয়ে দেখছে, সেই তামাশার মতো মনে হচ্ছে তামাশা চলছে, সেই বাংলাদেশে আসলে সত্যি কথা এর চেয়ে দুঃখজনক অধ্যায় হতে পারে না। অথচ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের একটা ভঙ্গুর অবস্থায় তিনি 7টা ডিভিশন তৈরি করেছিলেন। এই সেনাবাহিনীকে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সেনাবাহিনীকে স্ট্র্যাটেজিক লেভেলে নেওয়ার চিন্তাভাবনা জিয়াউর রহমানই করেছিলেন। জিয়াউর রহমান সম্পর্কে আসলে বলতে গেলে আরও অনেক কথা, যে বাংলাদেশের মানুষ জানে না যে ভারতবর্ষের জিয়াউর রহমান কিন্তু তিনি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হায়ার স্কুলে তিনি পড়াশোনা করেছেন, প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি পড়াশোনা করেছেন, এবং নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেই তারপরে কিন্তু তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন। সেখানে কমিশন পেয়ে তিনি 65 যুদ্ধে বাংলাদেশে একমাত্র যোদ্ধা এবং একমাত্র বাঙালি যিনি বাংলাদেশের দুইটা কান্ট্রির আপনার গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রাপ্ত। তিনি সিতার-ই হেলাল, যেটা হচ্ছে পাকিস্তানের অন্যতম মানে শ্রেষ্ঠ গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, আর তারপরে বীরুত্তম। তো এই দুটো পুরস্কার তিনি দুটো ওয়ার্ড থেকে পেয়েছেন। শুধু এখানেই না, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনি দেখেন যে আপনি যেটা বলছিলেন যে যখন গণতন্ত্র বলতে গেলে শেখ মুজিবের সময় হত্যা করা হয়, তখন জিয়াউর রহমান সেটাকে কীভাবে পুনরুদ্ধার করলেন। তিনি 77-এ এসে 1977-এ তিনি বহুদলীয় গণতন্ত্র শুরু করলেন, এবং সেখানে আপনি দেখেন যে
এটা আমি ওই আপার সাথে চ্যানেলের একটা প্রোগ্রামে একই কথা বলেছিলাম যে জিয়াউর রহমান যখন জাগদল প্রতিষ্ঠা করেন, সেই জাগদল প্রতিষ্ঠা করার পরে তিনি কিন্তু পারতেন এক না একতান্ত্রিক ওয়েতে আপনার বিএনপিকে জাতীয়তাবাদী দলকে রূপ দিতে। তিনি তা না করে তিনি তার নিজের দলকে দাঁড় করিয়েছেন, পাশাপাশি আপনার অন্যান্য দলগুলোকে তিনি আহ্বান করেছেন। আজকে এই জিয়াউর রহমানের যে হত্যা হয়েছিল এইটাও কিন্তু তার সেই ত্যাগের কারণে। কিভাবে এই বহুদলীয় গণতন্ত্র চালু করতে যেয়ে কিন্তু জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে এনেছিলেন, আর শেখ হাসিনাকে বাংলাদেশে আনার কয়েক মাস পরেই কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করা হয়। সো এই যে শেখ হাসিনা যে পুরো টেনিউর বিভিন্নভাবে বলে বেরিয়েছেন যে তার বাবার হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত, জিয়াউর রহমানকে তো আপনি অনুমান নির্ভর করে এখানে জড়ানোর চেষ্টা করছেন, আর আপনি তো ডাইরেক্টলি এখানে ইনভলভ ছিলেন। তিনি বাংলাদেশে পাড়া দেওয়ার সাথে সাথেই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডটা ঘটে। এবং আমি আসলে ওই জায়গাটা আলোচনা করতে গেলে আমরা মূল আলোচনা থেকে সরে যাব। তো এই বাংলাদেশে আসলে আমরা যদি সত্যিকার অর্থে সেই স্বপ্নের বাংলাদেশে গড়তে চাই, তাহলে আমাদের জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন এবং যেভাবে তিনি তার দলটাকে সাজিয়েছিলেন, তার আদর্শের কথা মুখে ধারণ না করে আমাদের অন্তরে ধারণ করে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আমি আমাদের সিনিয়র ভাইস অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করবো যে তিনি যাতে জিয়াউর রহমানের আদর্শে ধাবিত হয়ে তার মতো করে দলটাকে গঠন করেন। যেমন জিয়াউর রহমান কী করছেন যে তার দলে কিন্তু সবাইকে পলিটিক্যালি ইফিশিয়েন্ট, পলিটিক্যালি ম্যাচিউরড লোকজনকেই তিনি শুধু তাদেরকেই আপনার করেননি, কালেক্ট করেননি, বরং তিনি তার দলের মধ্যে বিভিন্ন এক্সপার্টাইজদেরকে আপনার জড়ো করার চেষ্টা করেছেন। আপনার একজন আপনার দলের যারা বড় বড় নেতা কর্মী থাকবে সবাইকে পলিটিক্যালি ম্যাচিউর, পলিটিক্যালি খুব ইফিশিয়েন্ট হতে হবে তা না, আপনার ভালো মানুষগুলো দরকার। যেমন আপনি একজন স্বাস্থ্য মন্ত্রণালয় একজন স্বাস্থ্যমন্ত্রী হবেন, যেটা জিয়াউর রহমানের সেই রাজনীতি ছিলেন ডক্টর বদরুদ্দোজা চৌধুরী। যেমন একজন শিক্ষক ছিলেন যিনি শিক্ষা মন্ত্রণালয় দেখতে পারবেন, আপনার অনেক নেতা অনেক রয়েছে, এটা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন টিচার ছিলেন। বিএনপিতে আপনি দেখবেন তার যিনি জাগদল প্রতিষ্ঠা করেন বা ফার্স্ট যখন বিএনপি কমিটি হয় যে 18 জন সদস্যের সমন্বয় করা হয়েছিল, তারা প্রত্যেকে হাইলি এক্সপার্ট ছিল। কেউ সামরিক কর্মকর্তা ছিল, কেউ ডাক্তার ছিল, কেউ ইঞ্জিনিয়ার ছিল, সেখানে সাইফুর রহমানের মতো একজন চার্টার অ্যাকাউন্টেন্ট ছিল, সেখানে বদরুদ্দোজা চৌধুরীর মতো ডাক্তার ছিল, সেখানে আর্মির সামরিক কর্মকর্তা ছিল, সেখানে আপনার খন্দকার মোশাররফ ছিল, সেখানে আপনার ব্যারিস্টার ছিল মওদুদ আহমেদ ব্যারিস্টার, আপনার আরও অনেকেই ছিল। তো এই যে বিভিন্ন এক্সপার্টাইজ, এরা তো পলিটিক্যালি সবাই আপনার এনরিস্ট ছিল না। তাহলে কেন জিয়াউর রহমান এদেরকে এনেছিলেন? কারণ কি, সবাইকে পলিটিক্যালি সাউন্ড হইতে হয় না, একটা দলের মধ্যে যোগ্য মেধাবী লোকের সমাহার প্রয়োজন, যেটাকে তারেক রহমান আমি মনে করি এই মুহূর্তে কাজে লাগাতে পারেন। আর এমনিও বিএনপিতে কিন্তু এখন অনেক বড় একটা শূন্যতা। কারণ কি, জিয়াউর রহমান কর্তৃক সিলেক্টেড সেই ম্যাচিউরড পরিপক্ক সেই আপনার যে যাদের মধ্যে অনেক হাই লেভেলের উইজডম ছিল, সেই নেতাদের অনেকেই মারা গিয়েছেন। ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার তিনি আর নেই, আপনার মান্নান ভূঁইয়া তিনি নেই, সাইফুর রহমান তিনি নেই, আপনার তরিকুল ইসলাম, তারপরে আপনার এইখানে একটা প্রশ্ন করতে চাই, এখন যারা আছেন সিনিয়র তাদের মধ্যে আর এখন যে আমাদের তরুণ প্রজন্ম তাদের মধ্যে একটা রাজনৈতিক গ্যাপ দেখছেন কিনা, এবং সেটির ফলে এক ধরনের টানাপোড়েন তৈরি হচ্ছে কিনা? গ্যাপ আছে, এবং আমি এই জায়গায় আসলে কাউকে দায়ী করবো না। তরুণদের গ্যাপ হওয়ার কারণটা কি দেখেন, গত 15 থেকে 17 বছরের বেশি সময় ধরে বিএনপি ক্ষমতার বাইরে, 2 বছর তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট, 15 বছর আওয়ামী লীগের রোশানল। আওয়ামী লীগের এই সময় তো ছাত্রদল একটা কর্মীও মাঠে নামতে পারেনি। আপনি পলিটিক্যাল প্র্যাকটিস ছাড়া একটা ছাত্র রাজনীতি হাতে খড়িতে ছাত্র রাজনীতি থেকে শুরু, ছাত্রদল কোনোভাবেই তারা মাঠে কাজকর্ম করতে পারেনি। আজকে যে ছেলেটা যেমন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের সভাপতি সাহস, ওর কথা চিন্তা করেন 2009 সালে তার বয়স কত ছিল, 2011 সালে, 15 সালে, 16 সালে, 20 সালে সাহসের অবস্থান কোথায় ছিল? তা এই সাহসের মতো ছেলে বা নাসিরের মতো ছেলে তারা কি 2018, 19, 20, 21 সালে কথা বলতে পারছে, নেতৃত্ব দিতে পেরেছে? মাঠে ঘাটে তাদের কোনো অবদান ছিল? আজকে ছাত্রদলের সেন্ট্রালের প্রেসিডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি যারা আছে, একটা নেতা পলিটিক্যাল চ্যালেঞ্জ তারা পলিটিক্যালি ফেস করেছে? একজনও করেনি। তারা আপনার কি করেছে যে এখন সিনিয়রিটি অনুযায়ী তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। বাট আপনি যেভাবে ছাত্র রাজনীতি করে মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে সাংগঠনিক কাজকর্ম করে বিভিন্ন প্রোগ্রাম করে ছাত্রদের সাথে বিভিন্ন আপনার অ্যাক্টিভিটিজের মাধ্যমে তারপরে আপনি পদ পাবেন, চ্যালেঞ্জ ফেস করবেন, আপনার নিজের দলের মধ্যে নেতাদের মধ্যে কম্পিটিশন হবে। এরা নিজেদের মধ্যে কম্পিটিশনই ফেস করেনি। কারণ কি,
ছাত্রদলের মধ্যে তো নেতাই তৈরি হয়নি, তৈরি হওয়ার জন্য যে ব্যাকগ্রাউন্ড, যে ধরনের প্রসেস প্রয়োজন, সেটা তো শেখ হাসিনা করতে দেয়নি। তো এই যে এখন তরুণ যারা আছে, এদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন কমিয়ে দিতে হবে, তাদেরকে নতুন করে আমাদেরকে ট্রেন করতে হবে। এখন তরুণ যারা, তাদের পেছনে অনেক সময় ইনভেস্ট করতে হবে, আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোগ্রাম করতে হবে, যারা সিনিয়র নেতা আছে তাদেরকে প্রচণ্ড অ্যাক্টিভ হতে হবে। তবে আমি একটা জায়গায় আশাবাদী, যারা এখন যারা বিএনপির বিশেষ করে আপনার যেমন এনি চৌধুরী, ওনাদের সমসাময়িক যারা আছেন, তারা কিন্তু পরীক্ষিত। কারণ এনি চৌধুরীরা তারা কিন্তু 90 দশকের ছাত্র নেতা। আপনার রশিদুল ইসলাম মিল্লাত বা ওই যে রিজভি ভাই আছেন, এদের সমসাময়িক, তারপরে শামসুজ্জামান দুদু, এই মনিয়াপা, ওনাদের লেভেলে যারা আছেন সিনিয়র, তারা কিন্তু আপনার পরীক্ষিত। তারা কিন্তু 90-এর গণ অভ্যুত্থান দেখেছেন, 90-এর আন্দোলন দেখেছেন। কিন্তু 2000 সালের পরে যারা, ইভেন 2000 সাল পর্যন্ত আমি বলবো আপনি এটাকে আমলে নিতে পারেন, কিন্তু আফটার 2000 যারা অ্যাকচুয়ালি পলিটিক্যালি বিভিন্ন পদ পজিশনগুলো হোল্ড করছেন, এরা তো আসলে অ্যাকচুয়াল চ্যালেঞ্জটাকে ফেস করেননি। আপনি যত বেশি, যেমন ধরেন আমরা অনেক ক্ষেত্রে বলি না, আপনার সেনাবাহিনী নিয়ে একটা কথা বলেন না, যে আপনার যুদ্ধ ফেস না করলে আপনি কিভাবে আপনি মিলিটারি সামরিক বিশেষজ্ঞ হবেন, কি করে? আপনার যেমন পাকিস্তান কি করে ইচ্ছা করে কাশ্মীরের যুদ্ধ লাগায় রাখে, এটা কিন্তু একটা কারণ আছে। কারণ কি, তাদের সামরিক অফিসাররা কিন্তু ওইখানে এক্সপার্টাইজ গ্রো করে। ভারত তাদের কাশ্মীরকে দিয়ে এক্সপার্টাইজ গ্রো করে। আমরা হিল ট্যাক্সের মাধ্যমে কম বেশি এক্সপার্টাইজ গ্রো করি। ঠিক তেমনি পলিটিক্সের ক্ষেত্রেও ছাত্রদেরকে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হবে। তারা যদি ওই ছাত্রলীগের সাথে, প্রতিপক্ষের সাথে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে সামনে আগাতে পারতো, তাহলে তাদের কিন্তু এখন তো মাঠে করতে হচ্ছে নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এখন পাচ্ছে। কিন্তু এখন দেখেন, এখন কিন্তু তারা পারলেও এখন কিন্তু এক হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা কিন্তু অনেকটা পিছিয়ে আছে। পিছিয়ে আছে কোন সেন্সে? এক্সপেকটেশনের দিক থেকে। কারণ ছাত্র দলের মতো এত বড় একটা সংগঠন, ওরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সামান্য আগে থাকে, এটাকে আমি আগে বলবো না, এটাকে বলবো পেছনে। কারণ যে ছাত্রের ফার্স্ট হওয়ার কথা আপনার 1000-এর মধ্যে 800 বা 900 মার্কস পেয়ে, সে যদি ফার্স্ট হয় 500 মার্কস পেয়ে, এটাকে ফার্স্ট বলা যায় না। সে তার অ্যাকচুয়াল গ্রেডিংসটা তো সে পাচ্ছে না। তো এখানে আপনার আমি মনে করি যে আশার বাণী শুধু এই একটা জায়গায়, যে যারা এখন আপনার ওই সেকেন্ড লেয়ার, যারা মানে ওই যে ফার্স্ট লেয়ারটা হচ্ছে যেটা আপনার ওই যে বদরুদ্দোজা চৌধুরী বা আপনার নজরুল ইসলাম খান, ওনাদের এখন যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার, যারা তাদের পরের ধাপে যারা আছেন, এনি চৌধুরীদের সমসাময়িক, এটাকে আপনি ভরসা করতে পারেন, কারণ তারাও মোটামুটি ভালোই পরীক্ষিত। কিন্তু এর পরের ধাপ যেটা এখন যারা যুব দল করে বা স্বেচ্ছাসেবক দল করে, তাদেরকে আপনি কিছুটা আমলে নিতে পারলেও ছাত্র দল বা একদম নব্য যারা স্বেচ্ছাসেবক দল করে বা যুব দলে যুক্ত হয়েছে, তাদেরকে আপনি খুব একটা বেশি আপনি মাঠের ক্ষেত্রে তার মাঠ জমাতে পারেন। এই জায়গাটাতে তারেক রহমানকে পর্যাপ্ত মনোযোগ দিতে হবে। এবং আমি মনে করি তাকে জিয়াউর রহমানের ওই স্টাইলটা বা ওই টেকনিকটা যদি ফলো করে, যে বিভিন্ন আপনার ভালো ভালো মানুষগুলোকে নেওয়া, যেমন ধরেন আপনি একটা মানুষের মধ্যে যদি আপনার কিছু জায়গায় আপনার এক্সপার্টাইজের ঘাটতি থাকে, আপনি সেই এক্সপার্টাইজটা ট্রেনিংয়ের মাধ্যমে তার মধ্যে আপনি ইনসার্ট করতে পারবেন। কিন্তু সে যদি খারাপ মানুষ হয়, মাইন্ডসেটটা যদি খারাপ হয়, এটা কিন্তু আপনি অল অন এ সাডেন চেঞ্জ করতে পারবেন। এটার জন্য কিন্তু আপনার কাছে সময় লাগবে। আপনি বলছিলেন যে ভালো কিছু আসবে এটি নিয়ে, যে মামলা প্রত্যাহারের বিষয়টি এখন পর্যন্ত যদি হিসাব দেখা যায়, বিএনপির সবচেয়ে বেশি মামলা প্রত্যাহার করা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে, এবং সবচেয়ে ইতিবাচক হচ্ছে বেগম জিয়া দীর্ঘদিন পরে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছেন। সেটি কি বিএনপির বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে, এটাই কি স্বাভাবিক না? বিএনপির প্রায় 40-45 লাখ 50 লাখের কাছাকাছি মানুষের নামে প্রায় 1.5 থেকে 2.5 লাখ মামলা হয়েছে। তাহলে এত কারো কারো 200, 300, 500, 700 মামলা। তো এই যে মামলা, তা এগুলো তো আপনার যদি দিনে 10টা করেও যায়, তাও তো অনেক দিন যাওয়ার কথা, 1 বছর 1.5 বছর যাওয়ার কথা। আমি সেটাই বলছি যে এগুলা প্রতিহিংসামূলক মামলা। এগুলা কিন্তু ওই ফ্রেমে ঢুকিয়ে দিয়ে যে এই চার্জশিটগুলোর মামলাগুলো এমনি খারিজ হয়ে যাবে, অটো খারিজ হয়ে গেলে কিন্তু এই সমস্যাটা থাকতো না। কারণ এটা সবাই একদম পাগলেও বুঝে যে এটা পতিত সরকার, অটো করতে গেলে আবার কোন একদিন তোমার এটা পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ থেকে যায়, আইনগতভাবে যদি ব্যবস্থা নেওয়া হয়। হয় নাই তা কিন্তু না, হয়েছে। আপনি যদি ওই ডেট দিয়ে দেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মামলাগুলো, উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ছাড়া কারো বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, যে এই তারিখ থেকে ওই সময়টা চলাকালীন যে মামলাগুলো হয়েছে সেগুলো সব উজ্জ্ব হয়ে যাবে। তো
তো ওগুলো যদি উজ্জ্ব হয়, অন্য মামলাগুলো আমাদের কিন্তু আরো বেশি সমস্যা। কেমন আমার ভাইকে হত্যা করেছে, আমাকেই আবার ওটার মামলার আসামি দিয়েছে। এটা কিন্তু আমি যেখানে আমি বাদী হব সেখানে আমাকেই বিবাদী করেছে। তাহলে সেই জায়গায় সেই মামলাগুলো যে এক ধরনের মানে ফাউল মামলা, একদম কোনো মেরিটই নাই, তাহলে সেটা তো মেরিট ছাড়া মামলাতেও আমাদের ছেলে মেয়েগুলা হাজিরা দিচ্ছে যাচ্ছে। তো এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম আপনাকে, যে মামলাগুলো আমাদের ইতিবাচক কি কি আছে আপনি একটু বলেন কার ইতিবাচক। এই 6 মাসে 6 মাসের ইতিবাচকের মধ্যে আমি তেমন কিছুই দেখি নাই। আমি যদি বলতে পারেন যে আমি আমার কথা বলছি, আমি আমার জীবনটাকে এক্সটেনশন লাইফ হিসেবে নিয়েছিলাম আওয়ামী সরকারের শাসন আমলে। আমি তখনও রিস্ক নিয়ে একদম আমার যা মনে হয়েছে আমি বলেছি। এতে তারা অনেক রকম আমাকে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু আমি বলেছি। এটা কিন্তু বাংলাদেশে আপনার মাধ্যমে যারা দেখছে এবং একটা সময় দেখেছে তারা স্বীকার করবে। অনেকেই ছিল না, আমি ছিলাম। তো এটা হচ্ছে আমি কতটা রিস্ক নিব। তো সেটা অনেকেই এখন কথা বলতে পারে যারা একটা সময় গর্তে ছিল বা নিজের পদ পদবীর দিকে ভুলে গিয়েছিল। হ্যাঁ, নিজে পদ নেয় নাই, নিতে চায় নাই, দল করে নাই, আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করেছে, আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তা করেছে, আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে, তারা এখন কিন্তু ওই যে বলে না যারা অন্ধ তারা সবচেয়ে চোখে দেখে বেশি আজ ওই অবস্থায়। তো তারা আর যারা নিবেদিতরাই বরং পিছনে যাচ্ছে যে এত মানুষ কোথা থেকে আসলো। এই যে এই মানুষগুলোকে তো এই 16 বছর 17 বছর দেখি নাই আমরা। এবং এরা তখনও কারো না কারো হালুয়া রুটির ভাগ বাটোয়ারা করতো, এখনো তারা ওই ভাগ বাটোয়ারার মধ্যেই আছে। ওই জালো বলে ঢুকে গেলেই হয়ে গেল। তো এই যে জালো বলে যখন তখন যার যার পিছনে আগুন লাগাতে পারে, তারা কিন্তু সবসময় ভালো কিছুর জন্য আগুন লাগায় না, সবসময়ই লাগায় না। তো এই মানুষগুলোর জন্য আমি মনে করি যে এই সরকার এদের কিছুই করতে পারে নাই। এদেরকে চিহ্নিত করতে পারতো যদি আইনের অনুশাসনটা বলবৎ থাকতো, যদি তারা আওয়ামী লীগের যারা প্রেতাত্মাগুলো যারা পালিয়ে যেতে পারে নাই, ফার্স্ট ফেজের প্রোফাইলগুলো কিছু পালিয়ে যেতে পেরেছে, তাও কারো না কারো ছত্রছায়ায়। এই যে ওবায়দুল কাদের 3 মাসের মতো 95 দিন দেশে ছিল, 3 মাসের বেশি সময়, কিন্তু সে যে চলে গিয়েছে 95-90 দিন কার কাছে ছিল এবং কিভাবে চলে গিয়েছে আমরা কিন্তু অজানা। কিন্তু সবকিছু অজানা, কিন্তু একসময় বের হবে। তো এই যদি সরকার যদি এদেরকে চলে যেতে বাধ্য না করে বা চলে যাওয়ার মতো সুযোগ না দিয়ে যদি অ্যারেস্ট করতো, তাহলে আমি সরকারের সফলতা বলতাম এই একটা জায়গায়। যদি সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে পারতো, তাহলে আমি সফলতা বলতাম একটা জায়গা। যদি সরকার এই 6 মাসের মধ্যে যদি আপনার আদমশুমারি বা আপনার যারা কি বলে ভোটার আইডি কার্ড, এনআইসি, এটা নিশ্চয়ই যার 17 বছর 17.5 বছর সে দৌড়াদৌড়ি করে নিজের প্রয়োজনে এটা বের করে। সো ভোটার লিস্ট এক্সটেন্ড করতে এখন বেশি ব্যাক পেতে হতো না। কিংবা যারা মারা গেছে তাদেরও বের করার, যেমন আপনার ইউপি জায়গায়, তারপরে আপনার পৌরসভা, সিটি কর্পোরেশনে, এখানে কিন্তু মৃত্যুর একটা লিস্ট থাকে। তো সেই লিস্ট অনুযায়ী যদি বাদ দিতে পারতো তাহলেও কিন্তু ভোটের জন্য প্রায় সব গুছিয়ে ফেলা যেত। এখনো কিন্তু আমরা কিন্তু এই শুরু করতে কিন্তু 6 মাস চলে গেল। আমি তো তার নিশ্চয়ই তার ঘরে আমি সফলতার এখনো নাম্বারটা আমি বসাতে পারছি না। আপনি সফলতার নাম্বারের কথা বলছিলেন। তারপরে আপনি মনে করেন যে সংস্কার হলো চলমান প্রক্রিয়াকে কখন আগে সংস্কার কি বলেছিল একটা জায়গায় বিজয় দিবসের দিন চিফ অ্যাডভাইজার, যে ভোটের গাড়ি লাইনে উঠে গেছে, কিন্তু ছিল যে আগে সংস্কার পরে ভোট, একটা ডেডলাইনও তো দিয়েছে নির্বাচনের দিনে। এখন ডেডলাইন দিয়েছে, সেই ডেডলাইনটা অন্যান্য দল কতটা মেনে নেয়। যেমন বিএনপি ইতিমধ্যে বলে ফেলেছে যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব। এখনো এটা জানুয়ারি মাস, তো জুলাই আগস্টের নির্বাচন করা সম্ভব যখন বলেছে অত বড় একটা দল, তাদের রেডি হওয়া, তারা স্ট্যান্ড বাই আছে, তাহলে নির্বাচন দিতে তো দেরি হওয়ার কথা। কিন্তু বিএনপি যে স্ট্যান্ড বাই আছে, আপনার কথা কি সেটা মনে হয়? আপনি যেটি বারবার বলছিলেন যে জালো বলে যে চলে আসছে, এই মানে রাষ্ট্র সংস্কার হলো, রাজনৈতিক সংস্কার না হলে কি নির্বাচনের সুফল আসবে? একটা কথা বলি, যেটা বলেছেন হালুয়া রুটির ভাগ খাওয়া মানুষগুলো, এটা যুগে যুগে সব সময়। সেই রাজনৈতিক সংস্কার যদি না আসে, তাহলে কি আমাদের রাষ্ট্র সংস্কারের ফল কি হবে? রাজনৈতিক সংস্কার আপনার ওই কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল যে সে মরিয়াছে, এটার দরকার নাই।
রাজনীতিও চলতে থাকবে, রাজনৈতিক সংস্কারও হতে থাকবে, আমরা এবং আলোচনা- রাজনৈতিক ব্যক্তিদের ছাড়া আপনার সংসদ ছাড়া সংস্কার পাস সংস্কার তো করা রাজনৈতিক যাবে না। দলগুলো করবো। আমরা একটা বিরতি নিয়ে এসে তারপর আলোচনা করবো। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আমি একটু রেজাউর রহমান আপনার কাছে আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কারের বিষয়ে। বিএনপি মহাসচিব গতকালকে একটি অনুষ্ঠানে বলেছেন যে ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি। ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে এমনিতেও কিছু নিষেধাজ্ঞা আছে, কারণ যদিও পুনঃতফসিল করে আসলে অনেকেই মনোনয়ন দেন, সেই জায়গাটা হয়তো মির্জা ফখরুল বলেছেন যে তিনি তার দল এটা মনোনয়ন দেবে না। কিন্তু তারা এটি বলছেন না যে যিনি সন্ত্রাসের সঙ্গে জড়িত, যিনি নানান অপকর্মের সাথে জড়িত, তাদেরকে মনোনয়ন দেবেন। এটি কোনো রাজনৈতিক দল বলে না যে পেশি শক্তির ধারক বাহক তাদেরকে কি করা হবে। এখন এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আওয়ামী লীগের সময় গণহারে সবাইকে মামলা দিয়েছেন, মিথ্যা মামলা। এখন আপনি যদি কোনো একটা মানুষকে মামলাবিহীন খুঁজতে যান, আপনি কি বিএনপিতে পাবেন? আর যদি মামলা ছাড়া কাউকে পান, আমি তো বলবো সে বিএনপি লোক না। অনেস্টলি না, মামলা মানেই তো আর অপরাধী নয়। না, কোনো মামলা নাই, কিন্তু তিনি বিএনপির একজন বড় নেতা, আমি তাকে স্বীকার করবো না সে বিএনপির লোক। কারণ কি, সে যদি বিএনপি হয়ে থাকে আওয়ামী লীগের সময় সে কেন মামলা পেল না? আওয়ামী লীগের সময় তো পেশি শক্তি দেখানোর কারণে মামলা হয়নি, সেগুলো রাজনৈতিক মামলা। না, রাজনৈতিক আওয়ামী লীগের সময় তো মামলা, রাজনৈতিক মামলা অ্যাকচুয়ালি মানে কি বলবো, যে তারা শুধু রাজনৈতিক না, মানে তারা ব্যক্তি, মানে সব দিক যেভাবে থেকেই পেরেছে মামলা যেভাবে দিয়েছে। পেরেছে। মানে একটা তাদের টার্গেট ছিল বিএনপিকে দমাও, বিএনপিকে শেষ করে দাও। না, কিন্তু ধরেন নীলুফার চৌধুরী মুনিয়া বা এতদিন ধরে আন্দোলন সংগ্রাম করছেন, বিএনপি যদি তার জায়গায় একজন পেশি শক্তি বা বিদেশ থেকে টাকা নিয়ে আসে একজনকে মনোনয়ন দেয়, সেটি কি হবে? যেটি আমাদের রাজনীতি অহরহ আমরা দেখছি, এটা অবশ্যই সেই জায়গাটাই তো কেউ হ্যাঁ, বলছেন না, সেই সেটি তো কোনো জায়গাটাতে- রাজনৈতিক দল বলছে না। সেই জায়গাটা যে পাবে, আপনার যে সুযোগ পাবে, এটাও তো আপনি বলতে পারেন না। কারণ হচ্ছে কি, আপনি খেয়াল করে দেখেন 5ই আগস্টের পরে তারেক রহমান কিন্তু তার বিভিন্ন বক্তব্যে পরিষ্কার করে বলে দিয়েছেন যে জিরো টলারেন্স। তিনি কিন্তু কোনো নেতা, এবং আপনি দেখেন যে শামা ওবায়েদ এবং আপনার আরেকজন কি নেতা, দুজনকে কিন্তু বহিষ্কার করা হয়েছে একদম জাস্ট 5ই আগস্টের পরপরই। সো অলরেডি অনেকগুলো অ্যাকশন নেওয়া হয়েছে। সো এমন কোনো কথা নেই যে তথ্য প্রমাণ সহ কোনো ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ উপস্থাপিত হয়েছে তার বিরুদ্ধে বিএনপি ভূমিকা নেয়নি। আমার মনে হয় না কেউ এটা বলতে পারবে না। এটা বড় 1200 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, মানে একটি দলের হ্যাঁ, exactly। বিরুদ্ধে এটি একটা। এখন আপনি বলেন যে একটা দল, আমরা জানি এত বছর পরে এরকম আপনি দমন পীড়নের পরে এরকম একটা অবস্থায় আসে, যেখানে এই দেখেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পরে সরকার যারা গঠন করেছে তারাও আন্দোলন করেছিল, বিএনপিও আন্দোলন করেছিল, জামাত ইসলাম আন্দোলন করেছে, সবাই আন্দোলন করেছে আওয়ামী লীগ ব্যতীত। কিন্তু সরকারের এই সময়ে সুবিধাটা ভোগ করছে কি? বিএনপি কি এই সুবিধার মধ্যে আছে? নেই। তো তাদের ভিতরে তো একটু কষ্ট কাজ করবেই। এটাকে আপনাকে মানে সহনশীল দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। এই কষ্টটাকে যে দখল করা একটু কম, দখল কিছু বিষয় আছে। দখল বিষয়গুলো কি, এখানে একটা ব্যাপার আছে যে ওই একটা বল মাছ নিয়ে একটা গল্প আছে না, যে ময়লা খায় সব মাছে, দোষ হয় বল মাছের। এখন বিএনপি নামটা খুব সহজেই আমরা কিন্তু তুলে ধরি। যেমন ধরেন আপনি দেখবেন অনেক জায়গায় হয়তো আওয়ামী লীগ একটা ঘটনা ঘটাইছে, ওখানে বিএনপির একটা পোস্টার বা একটা আগেভাগে বিএনপির নাম বলা হচ্ছে। হ্যাঁ, এখানে প্রতিটা জায়গায় আসলে আপনি ঢালাওভাবে যেভাবে বলা হচ্ছে, অন দ্য গ্রাউন্ড রিয়েলিটি বিএনপির লোক এইরকম চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না। বিএনপির কিছু লোকজন বিএনপির বিরুদ্ধেই প্রচারণা চালায়। কীরকম? যেমন ধরেন কিছু কিছু এলাকায় আছে যে বিএনপির একজন নেতা তিনি চাচ্ছেন যে ওই জায়গায় তিনি নির্বাচন করবেন, ওই বিএনপির আরেক নেতা তিনি নির্বাচন করবেন, তখন এক নেতা আরেক নেতাকে ওখানে চাঁদাবাজ বানাচ্ছে। তার মানে মিউচুয়ালি এরা ডিস্ট্রাক্ট করছে পরস্পরকে, আপনার মিউচুয়াল ডিস্ট্রাকশন করছে। মানে এ ওর দিকে অস্ত্র তাক করে রাখছে, দুজনকে গুলি করছে। অ্যাকচুয়ালি বিরোধী দল এদের দুর্নাম করার পূর্বে বিএনপির নেতারাই নিজেদের দুর্নাম রটাচ্ছেন। চাঁদাবাজি না হইলেও এটা ওই তাদের ভিতরের লোকে এটা রটাচ্ছেন। যেমন আপনার বিভিন্ন দেশের বাইরে যে যারা যে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, তারা দেখবেন যত পোস্ট দিচ্ছে, যত প্রচারণা করছে, তারা সব কিছু কি ভেরিফাই করে নেয়? তা না। তাদেরকে কিছু লোকজন তথ্য দিচ্ছে, কিছু ফেক পিকচার, কিছু উল্টাপাল্টা জিনিস তৈরি করে দিচ্ছে, তারা ওইটাকে পোস্ট দিয়ে দিচ্ছে। তারা তো সব ভেরিফাই করে না। কিছু সত্য আছে, কিছু অতিরঞ্জিত আছে, কিছু মিথ্যার মিক্সচার আছে। সো এখানে আপনার মানে বিএনপিকে যেভাবে বলা হচ্ছে তারা এটার সাথে জড়িত, আমি এটা বলবো না। বরং আমি মনে করি বিএনপিকে তাদের স্পেস দেওয়া উচিত। এই যে সমন্বয়ক যারা, তাদের উচিত ছাত্র দলের বা ছাত্র দল থেকে যারা সমন্বয়ক তাদেরকে ডেকে আনা। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে ইউনূস এটা তো সরকারের একবার
একবার বসেছিল, ঐক্যমত না, এটা- হয়েছিল এদের এটা- মধ্যে, এটা একটা আইওয়াশ, একটা ইফেক্টিভ কিছু করা হয়নি। আমি সত্যি কথা, এই যে ডাকসু নির্বাচন হবে, সেখানেও তো ছাত্র দলের নেতৃত্ব দেওয়া উচিত না, বড় আপনি দল চিন্তা করেন, হিসেবে। ডাকসু নির্বাচন হবে, ডাকসু নির্বাচনের জন্য অলরেডি প্রস্তুতি চলছে। এখানে আপনি খোঁজ নিয়ে দেখেন ছাত্র দলকে তারা ডেকে এখনো কোনো সমন্বয় সভা করেছে? না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র দল ছাড়া, মানে বৈষম্য বিরোধী ছাত্ররা কেন ছাত্র দলকে ডাকবে? ছাত্র দলই তো বড় সংগঠন হিসেবে তাকে লিড দেওয়ার না, উচিত এখানে। বৈষম্য বিরোধী তারা এখন ক্ষমতায়। আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন কিন্তু আপনাকে আপনার প্রতিবেশীকে বা আপনার কাউন্টার পার্টকে ইনভাইট করতে হবে। একজন রাষ্ট্রপ্রধান যখন ক্ষমতায়, যেমন ধরেন বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন কি করে, বিরোধী দলকে স্পেস দেয়, তোমরা আসো। বিরোধী দল কি বলে, সরকার প্রধানমন্ত্রী আপনি আসেন আমাদের সাথে আলোচনা করতে? এটা কিন্তু হয় না। তারা যেহেতু ফ্যাসিলিটেট, সো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা, তারাই ছাত্র দলকে ইনভাইট করবে। এখানে তো অনেকগুলো অন্যায়ও করা হয়েছে। এই যে আপনি ছাত্রদের যে সমন্বয়ক যারা, তাদেরকে আপনি ধরে এনে উপদেষ্টা বানিয়ে দিয়েছেন। আপনি আমাকে একটা সিম্পল কথা বলেন, আপনি তাদেরকে এত উপরে না উঠিয়ে এই সমন্বয়কদেরকে আপনি দক্ষ যারা উপদেষ্টা তাদেরকে বানিয়ে দক্ষ উপদেষ্টাদের আপনারা বিশেষ সহকারী বানাতে পারতেন, তাতে আরো সংখ্যা বাড়তো। আপনি দুজনকে আপনি তিনজনকে উপদেষ্টা বানিয়েছেন, মাহফুজ, নাহিদ, আসিফ। এই তিনটা না বানিয়ে আপনি আরো 20 জন ছাত্রকে বিশেষ সহকারী বানিয়ে দিতেন 20টা মিনিস্ট্রি। সেটাও তো সমালোচনা হতে পারে। না, সেটা সমালোচনা হতো না। সেখানে আপনি 5 জন ছাত্র দল রাখতেন, 5 জন অন্য দল রাখতেন, সবাইকে মিলে রাখতেন। আপনি সব রিপ্রেজেন্টেটিভ কেন রাখেননি? এই আন্দোলন কি শুধুই বৈষম্য বিরোধীরাই একার ক্রেডিট? শোনেন, ডিবি সেদিন অ্যারেস্ট করেছিল যে ছাত্রদেরকে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, দ্যাটস ওকে। কিন্তু ওই দিন যদি তারা ছাত্র দলকে ধরে নিত, অন্য দলের কাউকে যদি ধরে নিত, তাহলে কি হতো? আপনি বিষয়গুলোকে আপনি বিভিন্ন দিক থেকে, অ্যাঙ্গেল থেকে চিন্তা করে দেখেন। তারা এখানে একক যে ক্রেডিট দিচ্ছে, অ্যাকচুয়ালি এই ক্রেডিটটা তাদের একা নেওয়া উচিত না। কিন্তু একক ক্রেডিট তো ছাত্ররা নিচ্ছে না, একক ক্রেডিট দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনি সশস্ত্র বাহিনী দেখেন, রাওয়া ক্লাবে সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসাররা যখন রাওয়া ক্লাবের বাইরে এসে যখন তারা আন্দোলন করলো, যখন মহাখালী ডিউএসএসে যখন আর্মির লোকজন নেমে গেল, বাংলাদেশের ইতিহাসে কখনো কোনোদিন দেখতে কোনো সেনা পরিবার মাঠে নামে? সেনা পরিবার মাঠে নেমেছিল, রাওয়ার কর্মকর্তারা সমস্ত অফিসার নেমেছিল। এই যে, এবং এটাই কিন্তু ছাত্রদের সাহস জুগিয়েছিল। যখন বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছিল, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা, ইয়াং অফিসাররা সেনাপ্রধানের সাথে তার অ্যাড্রেসের সময় তারা সেখানে অনেক কথা বলেছে। এগুলো আসার পরে কিন্তু আমি যদি ভুল না করি, ছাত্ররা কিন্তু বারবার বলছে যে রাজনৈতিক দলগুলোর এতদিনে তৈরি করা প্ল্যাটফর্মকে ধরেই তারা গণ অভ্যুত্থান সফল করেছে, সেটি তো ছাত্ররা বারবার বলেছে। তাহলে তাদের ক্রেডিটটা কারা দিল, কেন দিল? জুলাই গণ অভ্যুত্থানের যে আয়োজন একটা করা হচ্ছে, সেখানে আপনার সবাই কি ইনভাইটেড? সবার কথা ক্রেডিট দেওয়া হয়েছে? তাহলে এখন কেন এই গণ অভ্যুত্থানের এই সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে কেন এই বিভাজন? এই বিভাজন হচ্ছে যেটি একই প্ল্যাটফর্মে আমরা দেখেছি। এই জায়গাটায় আমি মনে করি সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাদের দিক থেকে। তারা হচ্ছে ক্ষমতায়, তাদের ফ্যাসিলিটি আছে, তাদের হাতে ক্ষমতা আছে, তাদের সুযোগ সুবিধা আছে, তারা চাইলে একটা জিনিস বাস্তবায়ন করতে পারেন। যারা ক্ষমতা নেই তারা কিভাবে করবে? তাদের হাতে তো সেই সুযোগ নেই। আমি দেখি আপা কি বলে। এই বিষয়ে আপনি কি বলেন যে এই প্ল্যাটফর্মগুলোতে ঐক্যমত তৈরির জন্য আসলে ভূমিকা কার নেওয়া উচিত, এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে প্রধান উপদেষ্টা নেতৃত্ব, উপদেষ্টা পরিষদ, সেখানেও কোনো ধরনের আলোচনা বা এগুলো হয়েছে কিনা? দেখেন, এটা সত্যি যে রাজনৈতিক দলগুলোকে এই সরকার খুব তুচ্ছ তাচ্ছিল্য করে দেখছে। শুধু রাজনৈতিক দলগুলোকে না, আর বৈষম্য বিরোধী ছাত্ররা, ওরা তো ওই যে অনেকটা, আমি বলেছিলাম এখানে যে ওই শ্রীকান্ত গল্পে এখানে উপরে লেখা আছে যে এক ছোট ছেলে ক্লাস 5-এ পড়ে, সে তার পণ্ডিত মশাইয়ের সাথে খুব দুষ্টুমি করতো। তো একদিন পণ্ডিত মশাইয়ের আগে বলেছিল 5-এ পড়া ছেলেকে, এই ছেলে তুমি শ্রীকান্ত পড়েছো? বলেছে জি জি পণ্ডিত মশাই পড়েছি। বুঝেছো? বলে জি বুঝেছি। তো পণ্ডিত মশাই এত ভেবাচাকা খেয়ে গেছে, আর কিছু বলে নাই। সেই ছেলে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করে গেছে, অনার্স করে গেছে। তখন দেখা পণ্ডিত মশাইয়ের সাথে, বৃদ্ধ পণ্ডিত মশাইকে বললো আমি সেই ছেলে। তখন পণ্ডিত মশাই বাংলায় শুনে বললো তুমি শ্রীকান্ত পড়েছো? বলছে জি পণ্ডিত মশাই পড়েছি। বুঝেছো? বলেছে না পণ্ডিত মশাই বুঝিনি। তো আজকের বৈষম্য বিরোধী ছাত্ররা হলো এরকম, তারা যা করছে এরা অতিরঞ্জিত করছে, এরা কিছুই বুঝে না।
তারা জানেই না কিভাবে কি হয়ে গেছে, পিছন থেকে যে কি পরিচালকরা কোন দিকে গোলটা কোন দিকে চলে গেছে তারা এটা জানে না, না জেনে তারা হুমড়া চুমড়া যা ইচ্ছা তাই করছে। এবং এটার জন্য এই ছেলেগুলোকে যেই দিন প্রথম তারা শপথ নিল তখনই আমরা বলেছিলাম যে এটা ভীষণভাবে বুমেরাং হয়ে গেল। যারা কোটার জন্য একটা চাকরির জন্য আসছিল তারা কিনা হয়ে গেল চাকরি দাতা, মন্ত্রী। আজ তাহলে তাহলে এই যে এই আবার বৈষম্যহীন হয়ে গেল, আবার ভারসাম্যহীন হয়ে গেল। তো এই যে এখন তারা ছাত্রদল, এত বড় একটা দল, ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এটা চিন্তাই করা যায় না। এদের একটা থানায় যত ছাত্রছাত্রী আছে বৈষম্য বিরোধীদের সমস্ত বাংলাদেশে ততগুলো নাই, আই ক্যান চ্যালেঞ্জ। বাট তারপরেও এই ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পোস্টার লাগাতে দেয় না। একটা পোস্টার লাগানোকে কেন্দ্র করে কিন্তু এখানে মারামারি পর্যন্ত হয়েছে, অনেক কিছু হয়েছে। তারা দিনে 3 বেলা মিছিল করে টিএসসির সামনে, বিশ্ববিদ্যালয়ের সামনে, ক্যাম্পাসে, অথচ ছাত্র দলকে সেখানে ঢুকতে দেয় না। তো কারোর জন্য সর্বনাশ, কারোর জন্য পৌষ মাস, এটা তো হতে পারে না। তো এটা তো সরকার দেখছে। তো সরকার এই বৈষম্য মানে বিরোধিতা করতে গিয়ে নিজেরাই বৈষম্য বিরোধী হয়ে গেছে, এখন নিজেরাই বৈষম্য করছে তারা তাদের কাছে, আর বিএনপির মতো এত বড় একটা দলের সাথে। এবং তারা দেখেন 2-3 বার যে ডেকে নিয়ে গেছে বসার জন্য, বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে ক্রাইসিস মোমেন্টে বসার জন্য। 11th আওয়ারে তারা খবর দিয়েছে একটা দেওয়ার মতো দেওয়া, এবং বসছে কতক্ষণ, 10 মিনিট 15 মিনিট, শেষ, আলোচনা ফিনিশ। এবং সর্বশেষ গত পরশুদিন যে অবস্থাটা করেছে, ওই কাউকে শুনলাম যেভাবে SMS দিয়ে তারা ডেকে নিয়ে গেছে রাজনীতিবিদদেরকে। এই যে SMS দিয়ে রাজনীতিবিদদের অবস্থান এখন এত নিম্নগামী হয়েছে যে তাদের তুলনায় এটা কিন্তু আরেকটা বৈষম্য, চরমভাবে। বড় রাজনৈতিক দলগুলো কেন গেল সেই আলোচনায়? বড় রাজনীতি দলগুলো, আপনার মনে পড়েন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনার বক্তৃতা একের অধিকবার বলেছে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা এই সরকারের সফলতার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব, তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে সেটার দায় আমরা না। এইখানে দেখেন এই কথাগুলো বিশ্লেষণ করলে পাওয়া যায় যে এই সরকারের ব্যর্থ হওয়া মানে আমাদের ব্যর্থ হওয়া, এই কারণেই কিন্তু যাওয়া, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু সরকার যদি আমাদের সহযোগিতা না নেয়, আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে একের অধিকবার, ওনাদের কোনো রাষ্ট্র পরিচালনা তো দূরের কথা, ওনাদের আমলাতান্ত্রিক অভিজ্ঞতাও নাই। এক একজন এনজিও থেকে আসছে, এনজিও মানে কি অর্গানাইজেশন, হ্যাঁ, সেটা উপদেষ্টা, সেটা 3 মাসের বাদ ইসের আপনার থাকলো, আর এখনকার থাকার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট। আপনার 1-11 উপদেষ্টা পরিষদের কথা যদি চিন্তা করি, তখনকার একরকম এনভায়রনমেন্ট ছিল, এখনকার একরকম। সুযোগ তো দিতে হবে, আগামী নির্বাচনে নতুন এমপিরা আসবে না, নতুন এমপি হবে না, লোকজন সুযোগ না দিলে রাষ্ট্র পরিচালনা শিখবে কিভাবে? কিভাবে আপনি সুযোগ দিবেন? আপনি চাইলেন, আপনি পিস্তল আপনার দিয়ে দেওয়া হলো, কামানটা ধরার মতো আপনার শারীরিক শক্তি আছে কিনা এটাও কিন্তু বুঝতে হবে। আপনি যেটা আপনি চাইতে গেলেন কোটা চাকরি, আপনি নিয়ে নিলেন হাজারো চাকরিদাতার আপনার রুলটা, আপনার ওইখানে আপনার ভারসাম্যটা হয়। আপনি বলেন তাহলে কি এমন ছিল যেটি 14 বছরে বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের পতন ঘটাতে পারেনি? একটি কোটা আন্দোলন থেকে আওয়ামী লীগের পতন ঘটলো। আপনার কোটা আন্দোলন থেকে আওয়ামী লীগের পতন ঘটে নাই। কোটা আন্দোলনেও বিএনপি, জামাত বা অন্য রাজনৈতিক দল সবাই ছিল, কিন্তু বিএনপি জামাতেরা প্রথমে বলেছিল যে কোটা আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা না বললে শোনেন, বিএনপি জামাত যতবারই বলুক, শেখ হাসিনা কি বলেছিল আপনি নিশ্চয়ই মনে পড়ে, যে ওই জামাতকে ধরো, বিএনপি কে ধরো, তারেক রহমানকে ধরো, তাহলেই সব পাওয়া যাবে। সে কিন্তু একবারও এই কোটা বিরোধীদের নিয়ে কিন্তু কথা বলে নাই, ওদেরকে 2 আনা দামই দেয় নাই, গুরুত্বই দেয় নাই, সেটা সেই পর্যন্ত। এবং সে লাস্ট দিন, তার 2 দিন আগে, সে যেই দিন পতন হয় তার 2 দিন আগে সে জামাতকে আপনার ব্যান করে দিল, যেটা কিন্তু এই 15-16 বছরে সে ব্যান করতে পারে নাই বা করে নাই। সে কেন করলো? যে বুঝার সে কিন্তু ঠিকই বুঝে। সেটা বলতে পারেন যে ছাত্ররা কারা? আমাদের সন্তান, আমাদের সন্তানরা ভালো থাকলে তো আমাদেরই ভালো লাগে। বাবা মারা কিন্তু সবসময় ক্রেডিট নেয় না, কিন্তু প্রত্যেকটা ছাত্ররা তো সারেন্ডার করেই ফেলেছিল। আপনি দেখেন যখন তাদেরকে ডিবি অফিসে নিয়ে গেল 6 জনকে, তারপরে কিন্তু তাদের মিছিল টিছিল হতো না, 1 দফা দাবির আগে আপনার তারা কিন্তু বসে গিয়েছিল। এটা তখন কিন্তু রাজনৈতিক দল এবং বিএনপি সর্বোপরি, বিএনপি যদি মাঠে অন্যভাবে না নামাতো,
আপনি বিএনপির যদি আপনার এখনো ছাত্ররা কি বলে এতজন মারা গেছে অতজন মারা গেছে, ছাত্ররা কিন্তু অ্যাকুরেট বলতে পারে না, কিন্তু বিএনপি কিন্তু এখনো প্রাইমারি আপনার অ্যাকুরেট বলতে পারে যে তার ছাত্র দলে কতজন মারা গেছে, বিএনপিতে কতজন মারা গেছে। প্রায় ধরেন 250-র মতো ছাত্র দলে শহীদ হয়েছে, বিএনপি থেকে শুরু করে সব মিলায় অন্যান্য মিলায় আপনার প্রায় 450-500-র মতো শহীদ হয়েছে। তো এটা কিন্তু ওরা কিন্তু ওইভাবে বলতে পারে না। সো এখান থেকেই প্রমাণ হয় যে বিএনপির সবচেয়ে কতগুলো একটা দলের এতগুলো লোক এখন পর্যন্ত এখনো জাস্টিফাই চলছে, এতগুলা লোক যাদের শহীদ হয় তার মানে তারা কতটুকু ছিল মাঠে। বিএনপি তো মাঠেই ছিল, মাঠ থেকে কি বিএনপি একদিনে উঠেছে? আপনি কিছু লোককে অ্যারেস্ট করেছে, যে প্রশ্নটা আপনি ওনাকে করেছিলেন সেটার উত্তর আমি একটু দেই, যে বিএনপিরা অ্যারেস্ট হয়েছে তখনও অ্যারেস্ট হয়েছে যখন ছাত্ররা আন্দোলন করেছে। বিএনপিকে অ্যারেস্ট করে আলাদা জায়গায় রিমান্ডে নিয়ে পিটায় তক্তা লাগায় তারপরে আপনার কোর্টে চালান করে দিয়েছে, কিন্তু ছাত্র নেতাদেরকে কিন্তু চালান করে নাই। বিএনপির নেতা থেকে শুরু করে ছাত্র দল, যুব দল, বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের নেতারা কিন্তু বড় বড় নেতারা সব কিন্তু জেলখানায় প্রকোষ্ঠে। এই 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 আপনার কি বলে জুলাই বিপ্লব বলে না, জুলাই অভ্যুত্থান বলে, এই সময়টার কথাই আমি বলছি। তাহলে আমাদের জন্য একরকম আইন ছিল, কারণ সরকার ঠিকই জানে, আওয়ামী লীগ ঠিকই জানে যে মাঠে কারা আছে, কারা পিছন থেকে আঙ্গুলি হেলন দিচ্ছে। তো এই ছাত্ররা এখন বুঝতেছে, যখন রাষ্ট্রপতিকে নামাতে গিয়ে নামাতে পারে নাই তখন বুঝছে বিএনপি কি জিনিস, যখন উপদেষ্টাদের নামাতে গিয়ে নামাতে পারে নাই তখন বুঝছে বিএনপি কি জিনিস। এবং এই যে ঘোষণাপত্র, এখন যখন শিবিরকে নিয়েও সকালে শিবিরের সম্মেলন, দুপুরবেলা বৈষম্য বিরোধীদের আন্দোলন, তো যখন ঘোষণাপত্র দিতে পারলো না এবং 15 তারিখ গিয়ে আজকে 18 তারিখ 19 তারিখ পড়ে গেল, এখনো যখন দিতে পারলো না তখন কিন্তু বুঝেছে যে বিএনপি কি জিনিস। আমি একদম শেষ দিকে আছি। নিরাপত্তা বিশ্লেষক হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে যে উত্তেজনা, মানে এই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সীমান্তে বেশ কিছু উত্তেজনা আছে এবং সেখানে ভারতের দায় বেশি বলে মনে করছে নিরাপত্তা বিশ্লেষক, এবং এটি আসলে এই অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার একটি প্রক্রিয়া কিনা পাশের রাষ্ট্রের। এটা পাশের রাষ্ট্রের প্রক্রিয়া কি বলবো, এখন আমাদের দেশ বিরোধী দুইটা স্টেক হোল্ডার এখানে। একটা স্টেক হলো আপনার ইন্ডিয়া, একটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন আর অ্যাকচুয়ালি বর্তমান যে ভূমিকা তাদের, এতে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের এটা কোনোভাবেই মানায় না। এই আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ইতিহাস, এবং তাদের মতো একটা ট্রেডিশনাল ভেরি ওল্ড পলিটিক্যাল পার্টি, তাদের কিন্তু একটা মোরাল স্ট্যান্ডিং থাকা উচিত ছিল, নীতিগত একটা তাদের শক্ত একটা অবস্থান ধরে রাখা উচিত ছিল। এবং সেই অবস্থানটা ধ্বংস হয়েছে যখন এই আপনার মাওলানা ভাসানীর মতো মানুষকে দূরে সরিয়ে দিয়ে যখন এই আওয়ামী লীগটা একটা মালিকানায় পরিণত হয়েছিল, যেমন শেখ মুজিবুর রহমানের মালিকানা, তারপরে শেখ হাসিনা, তারপরে তো এই মালিকানাটা একসময় শেষ হয়ে যাবে। তো এই আওয়ামী মালিকানার কারণে আওয়ামী লীগের মতো একটা দল বর্তমানে তারা কিন্তু বাংলাদেশের একটা দেশ বিরোধী অবস্থানে চলে গিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইন্ডিয়ার অবস্থান। এখন ইন্ডিয়াকে আমি কম দোষ দেব, কারণ কি, শত্রু আমার সাথে শত্রুর মতো আচরণই করবে, এটা খুব স্বাভাবিক। আমার এনিমি আমার সাথে অ্যানিমোসিটি শো করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দেশের মানুষ যখন আমার প্রতি অ্যানিমোসিটি শো করে, এটা হচ্ছে আনএক্সপেক্টেড, মোস্ট ডেঞ্জারাস। তো এই জায়গাটা নিরাপত্তার দিক থেকে হুমকিটা কি, একদমই শেষ করতে হবে। হ্যাঁ, এটার দিক থেকে হুমকি হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের ভিতর থেকে এখনো প্রতিনিয়ত প্রচুর তথ্য পাচার করছে। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সরকারের ভিতরেও কিছু লোকজন আছে ফিল্ড লেভেলে, আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, যাই বলেন, প্রতিটা অর্গানাইজেশনের ফিল্ড লেভেলের সোর্স থেকে শুরু করে ফিল্ড কর্মকর্তা সবাই হচ্ছে আওয়ামী লীগের রিক্রুটেড। টপ লেভেল চেঞ্জ করা হয়েছে, এখনো ফিল্ড লেভেলগুলো চেঞ্জ করা হয়নি। এই ব্যক্তিগুলো এখনো প্রতিটা কর্মকাণ্ড ওই আওয়ামী লীগের মাধ্যমে হোক ভারতে পাচার করছে। ভারত ওই তথ্যটা পেয়ে তারা মিডিয়াতে একটা মিডিয়া ওয়ার শুরু করে দিয়েছে, যেটার মাধ্যমে আপনার ওই বর্ডার ইয়েতে একটা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন, যেটা আমাদের জন্য অনেক বড় একটা হুমকি। আমাদের সরকারকে এখন ইমিডিয়েটলি এই বিষয়টা আমলে নিয়ে আমাদের বিশেষ করে বর্ডার ফোর্সকে, আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনকে অ্যান্ড পলিটিক্যাল পার্টিগুলোকে এমনভাবে অ্যালাইন করা যাতে এই উস্কানিতে তারা ফাঁদে পা না দেয়। জি, আলোচনা অংশের জন্য মেজর অফিসার রেজাউল করিম এবং নীলুফার চৌধুরী মনি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অন ভিস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।